আজকে যে লেসনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানে ভিন্ন ভিন্ন ফর্ম আছে। এটা হচ্ছে একটা বোঝার জিনিস। এটা হচ্ছে একটা বোঝার জিনিস। এগুলো এমনি কনভারসেশনে খুব কম ব্যবহার হয়, লেখার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। সেই ক্ষেত্রে এক একটা স্ট্রাকচার এক এক রকম, ওই জন্য প্রত্যেকটা স্ট্রাকচার ভিন্ন ভিন্ন রূপে। আর দেখা যাচ্ছে এটার পাশে কোনো প্র্যাকটিস ওয়ার্ড নেই। কেন নেই? এগুলো স্পোকেনের চেয়েও এগুলো ব্যবহারে রিটেনে বেশি হালকা পাতলা স্পোকেন হয়। তো সেটা দিলে যারা একটু হয়তো লেখাজোখার কাজ করে তাদের কাজে লাগবে। সেজন্য শেষ লেসন হিসেবে এটা আমরা করছি। তাহলে প্রথমে দেখেন সেন্টেন্সগুলো স্ট্রাকচার ভিন্ন ভিন্ন বোঝার চেষ্টা করতে হবে। প্রথম আছে হি মেক্স মি রাইট, সে আমাকে দিয়ে লেখায়। তারপর আছে কি হি গেটস মি টু রাইট, সে আমাকে দিয়ে লেখায়। এরপর আছে হি হ্যাজ মি রাইট, সে আমাকে দিয়ে লেখায়। এই যে তিনটা আমাকে দিয়ে লেখায়, আমাকে দিয়ে লেখায়, আমাকে দিয়ে লেখায় আছে। তার মানে এগুলো কি জাতীয় সেন্স? আমরা বলি না আমি আমার বাবাকে দিয়ে বইগুলো কেনাই বা কিনিয়েছিলাম, সে তার ছোট ভাইকে দিয়ে নোটগুলো তৈরি করায় বা করিয়েছিল বা করাবে। মানে নিজে কাজ না করে অন্যকে দিয়ে করানোর জন্য যে সেন্সগুলো আমরা প্রয়োগ করি সেগুলোকে বলা হয় পজিটিভ। নিজে কাজ করলে সরাসরি করছে, নিজে নিজে করছি না, অন্যকে দিয়ে করাচ্ছে। তার মানে বাংলা ভাষায় একটা কথা আছে, ধরি মাছ নাছুই পানি। কাজ করাবো কিন্তু নিজে করবো না, অন্যকে দিয়ে করাচ্ছে। তো অন্যকে দিয়ে করাতে গেলে সেই ক্ষেত্রে বাংলা সেন্স কি দেখেন, সে আমাকে দিয়ে করায়, সে তোমাকে দিয়ে করায়, সে তার ভাইকে দিয়ে করায়। এখানে যাকে দিয়ে করাবে তাকে আমাকে জায়গায় লাগাবো, আর যে করাচ্ছে সে হচ্ছে ওই যে হি এর জায়গায় বসবে। এবার আমরা অন্যকে দিয়ে কাজ করাতে গেলে তাহলে সেকে একটা খেয়াল রাখতে হবে, অন্যকে দিয়ে, অন্য মানে অন্য ব্যক্তি। সেটা তো সবসময় একরকম ব্যক্তি না, কখনো গুরুজনকে দিয়ে করায়, কখনো সমবয়সীদেরকে দিয়ে করায়, কখনো আবার ছোটদেরকে করায়, আবার কখনো কাজের ছেলে মেয়েকে দিয়ে করায়। তাহলে এই জাতীয় একটা পার্থক্য আছে। ঠিক আছে? তার মানে এখানে ক্লাসটা মেনটেন করতে হবে। যেমন আমি বললাম কি আমি কাজের ছেলেটিকে দিয়ে এই কাজটা করালাম, আবার যদি বলে আমি আমার বাবাকে দিয়ে এই কাজটা করালাম, আবার যদি বলে আমি আমার টিচারকে দিয়ে এই কাজটা করালাম, তাহলে তিনজন কি একই রকম মানুষ না তিনজনের তিন রকম স্ট্যাটাস আছে? কি রকম? শব্দ নাই না, তিনজন তো একই রকম মানুষ হচ্ছে না তো স্যার। না। হ্যাঁ, ওই জন্য এখানে ক্লাসটা ভাগ করতে হবে কি, যখন অধীনস্থ কাউকে অথবা যখন মানে প্রেশার ক্রিয়েট করায় বা অধীনস্থ কাউকে, যেমন কাজের ছেলেকে দিয়ে, কাজের মেয়েকে দিয়ে এই জাতীয় সেন্স প্রকাশ করতে চাইবো, তখন মেক দিয়ে করব। যেমন আমি যদি বলি, আগে বাংলাটা বুঝেছি, আমি যদি বলি কাজের মেয়েটিকে দিয়ে আমি কাপড়গুলো ধোয়াই, তাহলে কাজের মেয়েকে দিয়ে করাতে আমার কোনো ভদ্রতার দরকার নাই, কোনো ইয়াদরে, সে আমার কর্মচারী, সে মানে আমি করলে কাজগুলো করবে। তাহলে এই যে কে করায়, আমি কে বসাবো হি এর জায়গায়। তার ওই যে কাজের মেয়েকে দিয়ে করাচ্ছে সেই জন্য মেক নেব, আই এর পরে মেক হবে, হি এর পরে মেক্স হচ্ছে। যদি এটা ইচ্ছা করলে আমি ফার্স্ট করতে পারবো, করিয়েছিলাম, মেককে মেড করব, ইচ্ছা করলে ভবিষ্যৎ করতে পারবো, উইল মেক করব। অর্থাৎ টেন্স অনুযায়ী পরিবর্তন হবে এখানে মেকের জায়গায়। তারপর এবার কাকে দিয়ে করাচ্ছি, যাকে দিয়ে করাচ্ছি তাকে এই মি এর জায়গায় বসাবো, অর্থাৎ কাজের মেয়েটিকে, হেল্পিং হ্যান্ড, মেড সার্ভেন্ট। আই মেক মাই হেল্পিং হ্যান্ড, আই মেক মাই মেড সার্ভেন্ট, হেল্পিং হ্যান্ড, মেড সার্ভেন্ট, যেটা বলি আর কি। এবার যে কাজটা ভার্ব যেটা, সেটা রাইটের জায়গায় বসিয়ে দেব। যেমন কাপড়গুলো ধোয়াই, তখন হয়ে যাবে কি আই মেক মাই হেল্পিং হ্যান্ড ওয়াশ দ্য ক্লথস। খুব খেয়াল করেন, আই মেক মাই হেল্পিং হ্যান্ড অথবা মাই মেড সার্ভেন্ট, ধোয়াটা হচ্ছে এখানে কাজ, ওয়াশ দ্য ক্লথস। আর যদি অতীত করি, আমি কাজের মেয়েটিকে দিয়ে মানে কাপড়গুলো ধুয়েছিলাম, আই মেড, এখানে হয়ে যাবে মাই হেল্পিং হ্যান্ড ওয়াশ দ্য ক্লথস। এই ভার্বের কোনো পরিবর্তন হবে না, ওই যে টেন্স অনুযায়ী এখানে পরিবর্তন হবে। করাবো হলে আই উইল মেক, এখানে আসবে আই উইল মেক মাই হেল্পিং হ্যান্ড ওয়াশ দ্য ক্লথস। একটা গেল। তাইলে অধীনস্থ বা টাকা পয়সা যাদেরকে মানে অধীনস্থদের করানোর জন্য। এবার আছে কি হি গেটস মি টু রাইট, তাহলে মেকের পরে ভার্ব আগে টু বসে নাই, কিন্তু গেটের পরে মানে অবজেক্ট আসলো, এরপর ভার্ব আগে টু আসলো, গেটের সাথে টু এর সম্পর্ক খেয়াল রাখতে হবে। হি গেটস মি ডু, সে আমাকে দিয়ে করায়। এবার এটা কি রকম, এটা হচ্ছে কি
যেমন টাকা পয়সার বিনিময়ে হতে পারে, হ্যাঁ, অথবা একেবারে প্রেশার ক্রিয়েট করে নয়, আবার অতি ভদ্রতার সহিত নয়, মানে মাঝে মাঝে সচরাচর একজন ব্যক্তিকে যেভাবে বলা যায় সেভাবে হলে তখন গ্যাট দিয়ে করতে হয়। যেমন এইটা যদি বলি আমি আমার ভাইকে দিয়ে বইগুলো কেনাই, ভাইকে তো চাপ দিতেও হবে না, ভাইকে প্রেশার ক্রিয়েট করতে হবে না, আবার ভাইকে একবার অতি ভদ্রভাবে বলতে হবে না। তার মানে আমি সচরাচর যে ইউজটা তার সাথে করি, বিহেভটা তার সাথে করি, সেটা দিয়ে করে। তার মানে হচ্ছে কি, আই গেট মাই ব্রাদার টু বাই দ্য বুক, আই গেট মাই ব্রাদার টু বাই দ্য বুক। এবার যদি করি সেটা, সেটা হচ্ছে অতীত করি, তাহলে আই গট হয়ে যাবে, আই গট মাই ব্রাদার টু বাই দ্য বুক। আর ভবিষ্যৎ কালে আই উইল গেট মাই ব্রাদার টু বাই দ্য বুক। এইবার হচ্ছে যেমন বাবার কথা বললাম, টিচারের কথা বললাম, তাহলে ওনার হচ্ছে সম্মানিত ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বা ওনাদেরকে প্রেশার ক্রিয়েট করা যাবে না, বা ওনাদেরকে ভাইয়ের সাথে যেভাবে আচরণ করে সেভাবে না করে একটু অবশ্যই অবশ্যই মুরব্বী সুলভ আচরণ থাকবে। তখন হবে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ। এই যে আমি আমার শিক্ষককে দিয়ে বাক্যগুলো অনুবাদ করাই, শিক্ষককেও টাকা দিচ্ছে, কিন্তু কাজের মেয়েকেও দিচ্ছে, শিক্ষককেও দিচ্ছে, কিন্তু হলে কি ক্লাসে বেশ কম আছে। ওই জন্য টিচার বা ভদ্রতার সহিত বা গুরুজনের জন্য হবে এই যে হ্যাভের হ্যাজের স্ট্রাকচারটা। আই হ্যাভ মাই টিচার ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস। অতীত করলে আই হ্যাড মাই টিচার ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস। ভবিষ্যৎ করলে আই উইল হ্যাভ, ভবিষ্যৎ উইল হ্যাভ মাই টিচার ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস। বুঝা গেছে কথা? এইটা Yes, হচ্ছে sir. এই তিনটা পেলাম হচ্ছে। তাইলে যাকে যে করাই তাকে পাচ্ছি, হিয়ের জায়গায় বসালাম, যাদেরকে দিয়ে করাচ্ছে তাকে ওই যে মেকের পরে, গ্যাটের পরে, হ্যাভের পরে বসালাম, ক্লাস অনুযায়ী ভাগ করে। এইবার 4-5 দেখেন, এগুলো পজিটিভ পজিটিভ। তাহলে হচ্ছে কি, যেমন হি গেটস ইট রিটেন, সে ইহা লেখায়। এখন সে যে লেখায়, সে কাকে দিয়ে লেখায় কি এখানে উল্লেখ আছে? না। আগেরটা তো উল্লেখ ছিল, আমি কাজের মেয়েকে দিয়ে করাই, আমি আমার বাবাকে দিয়ে করাই, আমি আমার বাবাকে দিয়ে লেখাই, আমি আমার ভাইকে দিয়ে লেখাই, কথার কথা। এইখানে তো কাকে দিয়ে করাচ্ছে উল্লেখ নেই। তখন হবে কি, এই যে যাকে দিয়ে করাবো তাকে পাচ্ছি না, কিন্তু যেই কাজটা করাবো ওইটার মানে ভার্বের সাথে যে কাজটার সম্পর্ক সেটা পাচ্ছি, সেই কাজটাকে এখানে বসিয়ে দেব। এটার জন্য মেক দিয়ে স্ট্রাকচার না, এটা দিয়ে, এই যে এটা তো তিনটে আছে, এটা গ্যাট দিয়ে হ্যাভ দিয়ে। যেহেতু এখানে একটা ব্যাপার হচ্ছে কাকে দিয়ে করা চললো না, আমাকে ক্লাস ভাগ করতে হবে না। এখন যদি বলি কি আমি বাক্যগুলো অনুবাদ করাই, তাহলে কাকে দিয়ে করা চললে নাই, আমি তাইলে করতে পারি কি, আই গেট দ্য সেন্টেন্সেস ট্রান্সলেট, অথবা আমি চাইলে এটা দিয়ে করতে পারি আই হ্যাজ দ্য সেন্টেন্সেস ট্রান্সলেটেড। গেট হ্যাভ দিয়ে করলে এখানে ফার্স্ট অর্ডার চলবো। আবার বলছি, আই গেট দ্য সেন্টেন্সেস ট্রান্সলেটেড, আই হ্যাভ দ্য সেন্টেন্সেস, ওই যে জিনিসগুলো, ভার্বটা ফার্স্ট অর্ডার ট্রান্সলেটেড। তারপর যদি বলি কি আমি ছবিটা আঁকিয়েছিলাম, কাকে দিয়ে আঁকা চললাম নাই, আই গট দ্য পিকচার ড্রন, অথবা আই হ্যাড দ্য পিকচার ড্রন। ভবিষ্যতে করতে পারবো, হ্যাঁ, আমি চেয়ারগুলো আনাবো, কাকে দিয়ে আনাবো তো উল্লেখ নাই, আই উইল গেট দ্য চেয়ার্স ব্রট, অথবা আই উইল হ্যাভ দ্য চেয়ার্স ব্রট। এবার আবার এমনও হতে যে আমরা করি, আমি একটা উদাহরণ দিচ্ছি দুইটাতে মিলিয়ে। যেমন আমি বললাম কি টাকা পয়সার বিনিময়ের ক্ষেত্রে ব্যক্তির এটা দিয়ে করাতে পারবো। আবার যেমন আমি যদি বলি আমি নাপিতটিকে দিয়ে আমার চুল কাটাই, চুল কি নিজে নিজে কাটে না অন্যকে দিয়ে করাই? অন্যকে দিয়ে করে। তাহলে কাকে বলছি আমি? নাপিত। এই নাপিতকে বসাবো, দেখেন আই গেট মাই হেয়ার, আই আই গেট দ্য বারবার, আই গেট দ্য বারবার টু কাট মাই হেয়ার, আই গেট দ্য বারবার। নাপিত মানে কি বারবার, স্যার তা হবে কেন বারবার? ওই যে নাপিতটিকে টি টি নির্দিষ্ট করে বললে ওইটার আগে আর্টিকেল হিসেবে দিয়েছে। নাপিতকে দিয়ে নাপিতকে বলা হয় তাহলে হ্যাঁ, কি হবে? এই কি আর কি, নাপিত মানে তো নির্দিষ্ট একজনকে বলছে। হ্যাঁ, আই গেট। আর যদি বলতে আমি কোন নাপিতকে দিয়ে আমি বলি না, নাপিতটিকে না দিয়ে শুধু নাপিত আমি বলছি। নাপিত দিয়ে চুল কাটাই হ্যাঁ, স্যার, তখন কি হবে? বলছি আমি আই গেট বারবার টু কাট মাই হেয়ার। তবে প্রয়োগের ক্ষেত্রে দা বারবার বললে বাক্যটার চেষ্টা হবে। ইংরেজিতে এমন কিছু আছে বাংলাতে নাই,
মানে অনুবাদ করার সময় না দিলেও চলে, আবার বাংলাতে নাই কিন্তু ইংরেজি করার সময় অনুবাদ করার সময় দিতে হয়, ওইটা হচ্ছে বাক্যের অলংকার দিতে হয়। এইবার যদি আমি ব্যাপারটা এমন বলি, আমি আমার চুল কাটাই, বা আমি গতকাল আমার চুল কাটিয়েছিলাম, আমি আগামীকাল আমার চুল কাটাবো, কিন্তু কাকে দিয়ে কাটাবো সেটা বলছি বলছে আছে? নাই। জি না আচ্ছা তখন হবে এই যে এখানে যেহেতু যাকে দিয়ে করাচ্ছি তাকে আর পাচ্ছি না, কিন্তু কি করাচ্ছি? চুল কাটানো, এই যে চুলটা বসিয়ে দেব। আমি বর্তমান বলি আমি আমার চুল কাটাই, আই গেট মাই হেয়ার কাট, কাটের ফার্স্ট পার্টিসিপল কাট, অথবা অতীত করলে আই গট মাই হেয়ার কাট ইয়েস্টারডে, আমি আগামীকাল আমার চুল কাটাবো, আই উইল গেট, আগামীকাল বলছি আই উইল গেট মাই হেয়ার কাট টুমরো। বুঝা গেছে কথা? এইগুলোকে বলে হয়েছে। এইবার যদি বলি এমন, আমি ছাত্র ছাত্রীদেরকে লেসনগুলো বুঝাই, কে বুঝাই? ছাত্রছাত্রীকে আচ্ছা আমি দিয়ে তো অনেক করলাম, আমি দিয়ে অনেক করলাম, আমি বাদ দিয়ে এবার তুমি তুমি ছাত্র ছাত্রীদেরকে দিয়ে ছাত্রছাত্রীদেরকে লেসনগুলো বুঝাও। তুমি আরো যদি করি, তুমি তোমার ছাত্র ছাত্রীদেরকে লেসনগুলো বুঝাও, তাহলে কে বুঝাই? তুমি 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 কে লাগাবো হি এর জায়গায়, এই যে হি এর জায়গায়। বোঝানোর ক্ষেত্রে মেক ব্যবহার করা যায়, কারণ এটা হচ্ছে জাস্ট ছাত্রছাত্রীকে করা মানে মানে ওদেরকে কাজটা করাতে মানে সে বিভিন্নভাবে সহায়তা করতে পারে। আচ্ছা এখন যদি আমি বলি তুমি কে এখানে বসাবো, ওই যে কজরিপ বানানোর জন্য মেকটা নেব, কাদেরকে বুঝাচ্ছি? ছাত্রছাত্রী হ্যাঁ তোমার ছাত্রছাত্রী বলছে, আমি এখানে এইখানে আনবো মি এর জায়গায়। বুঝানো ইংরেজি কি? জি স্যার বুঝানো ইংরেজি কি? বুঝানো বুঝানো বুঝা ইংরেজি কি? আচ্ছা বুঝা ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। বুঝাই আন্ডারস্ট্যান্ড এই আন্ডারস্ট্যান্ডটা এখানে লাগিয়ে দেবো কিভাবে? ইউ মেক ইউর স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, ইউ মেক স্টুডেন্টস ইউর স্টুডেন্টস ইউর আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। স্টুডেন্ট কারণ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড হচ্ছে নিজে বোঝা, এখন আমি নিজে বোঝার কথা বলছি, অন্যকেও বোঝাচ্ছি, ছাত্রছাত্রীকে বোঝাচ্ছি, পজিটিভ বানাতে হলে মেক দিয়ে করতে হবে। এবার যদি বল কি সে আমাদেরকে হাসায়, কে হাসায়? সে সে ওই সে মেক্স সে আমি বলে আগে ভাগ করে দিই, মানে একটা দুইটা বললে হাজার হাজার করা যাবে, সে কে বসাবো। আর হাসায় খান্দায় বুঝায় এগুলো মেক দিয়ে স্ট্যান্ডার্ড বাক্য ইংরেজরা করছে, আমরাও করি। তাহলে হি লাগালাম, এই যে হি এর জন্য থার্ড পারসন মেক্স করব। কাদেরকে হাসায়? কাদেরকে হাসায়? আমাদেরকে এই আমাদেরকে, আমাদের অবজেক্টটা এখানে বসে আস, হি মেক্স আপ। এবার হাসা ইংরেজি কি? লাফ, লাফ বসে গেল, হি মেক্স আস লাফ, এইভাবে করে পজিটিভ গুলো হয়। এটা হচ্ছে অর্থাৎ নিজে না করে অন্যকে দিয়ে করানোর জন্য এটা। আবার অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোতে নিজেই পজিটিভ ওয়ার্ডে পড়েছি না, যেমন বেদ মানে গোসল করা, করানো। আমি গোসল করি আই বেদ, আমি গোসল করাই আই বেদ মাই ব্রাদার মাই সান অমুক অমুক, অন্যকে দিয়ে করানো। যেই ভার্বটার মানে পজিটিভ রূপ আছে সেটাকে আর মেক হ্যাভ দিয়ে গ্যাট দিয়ে করতে হয় না, কিন্তু বেশিরভাগেরই পজিটিভ রূপ নাই, হাতে গোনা কয়েকটার পজিটিভ রূপ আছে। তো সেজন্য এই মেক গেট হ্যাভ যে ক্লাস ভাগ করে দিয়েছে ওইটা দিয়ে করতে হবে। এইবার এখানে হচ্ছে কি এগুলো হচ্ছে বাড়তি বিয়ার ইম্পিরেটিভ বলে। বিয়ার ইম্পিরেটিভ মানে আমরা টু ডু করতে, টু গো যেতে, টু ইট খেতে প্রথম লেসনে পড়েছি না? তার মানে তে অর্থ প্রকাশ শুধু টু প্লাস ভার্ব, কিন্তু ইংরেজিতে কিছু ভার্ব আছে যেগুলোর পরে ওই আরেকটা ভার্ব আসলে তে অর্থ প্রকাশ করে বাংলায়, কিন্তু ইংরেজিতে টু বসানো যাবে না। যেমন এই যে হি লেটস মি গো, সে আমাকে যেতে দেয়, এই যে যেতে মানে টু গো হওয়ার কথা না, কিন্তু লেটের পরে টু আসতে পারে না, লেটের পরে অবজেক্টের পরে সরাসরি বেস ফর্ম ভার্ব আসবে। তাহলে সে আমাকে যেতে দেয়, হি লেটস মি গো, সে আমাকে ভিতরে ঢুকতে দেয়, হি লেটস মি এন্টার দ্য রুম, বা যে স্থান বলে স্থানটা লাগিয়ে দেব। আমি তাদেরকে খেলতে দেই, মানে আমি নিষেধ করি না, খেলতে দিই, অনুমতি দিই। লেট মানে আসলে অনুমতি ওয়ার্ডে শিখিয়েছি আমি। তাহলে হি লেটস আস প্লে, তুমি তোমার ছেলে মেয়েদেরকে বা তোমার চিলড্রেনদেরকে টিভি দেখতে দাও, মানে অনুমতি দাও। ইউ লেট ইউর চিলড্রেন ওয়াচ টিভি, ঠিক আছে? এইভাবে। এইবার অতীত করলে লেট, লেটের অতীত ফর্ম লেট একই। আচ্ছা এবার লেট হিম গো, তাকে যেতে দাও,
লেট হিম গো, তাকে যেতে দাও। মানে এটা হচ্ছে কি, অর্থাৎ সামনে যেবার যারা আছে তাদেরকে বলছে অন্যকে কোনো কাজ করতে দেওয়ার জন্য। আমরা বলি না তাকে যেতে দাও, আমাকে করতে দাও। মানে এবার সেই কাজ এখানে যাকে বলতেছি, যার কাছে অনুমতি চাচ্ছে, ইউটা উজ্জ আছে, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স বলে ইংরেজিতে। ইম্পারেটিভ, লেট হিম গো, লেট হিম গো, তাকে যেতে দাও। কাকে বলতে, আমার সামনে যে তাকে বলতে তুমি তাকে যেতে দাও। তুমিটা বললে ব্যাড ইংলিশ হয়ে যায়, ওই জন্য ইউটা উজ্জ থাকবে। তাদেরকে আসতে দাও, লেট দেম কাম। আমাকে গানটি গাইতে দাও, লেট মি সিং দ্য সং। এটার কিন্তু আবার টেন্সের পরিবর্তন নাই, এটা সবসময় একটাই থাকবে। লেট, যাকে করতে দিতে বলা হবে তার অবজেক্ট, তার ভার্বের বেস ফর্ম। এবার লেটের মতো করে এই যে বিডের ক্ষেত্র, এই যে সে আমাকে যেতে আদেশ করে, বিড মানে আদেশ করা, যেতে টু গো হওয়ার কথা। অর্থাৎ লেটের পরও আরেকটা বারবার টু হবে না, বিডের পরও টু হবে না, ঠিক আছে। যেমন আমি তাদেরকে লেসনগুলো শিখতে আদেশ করি, আই বিড দেম টু লার্ন হবে না, লার্ন দ্য লেসন্স। সে আমাদেরকে, বিডের ফার্স্ট হচ্ছে বেইট, অতীত দিয়ে করছে এটা, সে আমাদেরকে বাক্যগুলো অনুবাদ করতে আদেশ করেছিল। হি বেট আস ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস। আর ভবিষ্যৎ হলে উইল বেট হবে। এইবার মজার ব্যাপার দেখেন, পাশাপাশি রাখার কারণ আছে এখানে। বিডের পরে আরেকটা বার টু হয় না, কিন্তু ফর বিডের পরে টু হয়। দেখেন, নিষেধ করা হতে ফর বিডের পরে টু হয়। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, যেমন আমি তাদেরকে ঝগড়া করতে নিষেধ করেছিলাম অতীত, আই ফরবেড দেম টু কোয়ার্ল। তুমি তাদেরকে মিথ্যা বলতে নিষেধ করেছিলে, ইউ ফরবেড দেম টু টেল এ লাই। এইবার হচ্ছে এইগুলো ভিন্ন ভিন্ন ফর্ম, ওই জন্য বলছে এগুলো মানে বেড জিনিসটা কি স্যার? অনুমতি? বিড মানে আদেশ করা, বিড মানে আদেশ করা, বেড ফরবিড মানে তো বেড মানে নিষেধ আদেশ করা। নিষেধ করা। এই আচ্ছা, যে অর্থটা ভুলে গেলে এখানে আছে, এই যে সে আমাকে যেতে আদেশ যেতে করে, আদেশ। ফরবিডের ক্ষেত্রে নিষেধ করে, আছে না? নিষেধ নিষেধ হ্যাঁ, নিষেধ। ফরবিড মানে বিড মানে আদেশ করা, ফরবিড মানে আবার আদেশ করা একটা অর্ডারও আছে। অর্ডার আছে বেড। এইগুলো তো আমরা সবাই জানি, এগুলো হচ্ছে সাধারণ গুলো, এগুলো হচ্ছে অ্যাডভান্স গুলো। আচ্ছা, এইবার দেখেন স্টেপ ভার্বের পরে স্টপ মানে থামা, স্টপ বন্ধ করা, স্টপ থামা, স্টপ। স্টপ ভার্বের পরে যে ভার্বটা আসবে সেটা হবে আইএনজি। পরীক্ষা দেওয়ার সময় টিচাররা বলতো না, সময় শেষে গেলে স্টপ রাইটিং, হ্যাঁ, স্টপ ক্রাইং, বাচ্চাদেরকে বললো স্টপ ক্রাইং, কান্না বন্ধ করো। এই ঠিক মানে এইগুলো জানার বিষয় হচ্ছে খুঁটিনাটি জিনিসগুলো। তার মানে অর্থাৎ স্টপ ভার্বের পরে আরেকটা ভার্ব হলে সেটাতে আইএনজি লাগাতে হবে। যেমন যদি বলি তারা লেখা বন্ধ করেছিল অতীত, দে স্টপড রাইটিং। আমরা খেলা বন্ধ করেছিল, উই স্টপড প্লেয়িং। এইবার হেল্প ভার্ব দেখেন, হেল্প ভার্বের পরে হি হেল্পস মি গো অথবা টু গো, সে আমাকে যেতে সাহায্য করে। অর্থাৎ হেল্প ভার্বের পরে টু বসতেও পারে, হেল্প ভার্বের পরে একটা ভার্বের টু বসতেও পারে, আবার নাও বসতে পারে। তার মানে দেখেন টু গো যে কথা, শুধু গো দিলে একই জিনিস হবে। হ্যাঁ, আমি তাকে রান্না করতে সাহায্য করি, আই হেল্প হিম অথবা আই হেল্প হার কুক, অথবা আই হেল্প হিম অথবা আই হেল্প হার টু কুক। টু দিলেও চলবে, না দিলেও চলবে। এবার সাহায্য করেছিলাম হলে এখানে হেল্প হয়ে যাবে, আর ভবিষ্যৎ হলে উইল হ্যাভ হবে। একইভাবে করে সি ভার্বটা দেখেন, সি মানে দেখা। সি ভার্বের পরে আর একটা কাজ আসলে সেই ক্ষেত্রে একই, দেখেন হয় লাগাতে হবে সরাসরি ভার্বটা, না হয় ভার্বটার সাথে আইএনজি করতে হবে। যেমন আমি তাদেরকে সাঁতার কাটতে দেখেছিলাম, আই স দেম সুইম অথবা আই স দেম সুইমিং, ঠিক আছে। সে পাখিটিকে উঠতে দেখেছিল, হি স দ্য বার্ড, উড়া মানে কি ফ্লাই অথবা ফ্লাইং, ঠিক আছে। আচ্ছা, সি ভার্বগুলো। এবার একই রকম করে হিয়ার, শোনা, আমি তাকে গানটি গাইতে শুনেছিলাম, আই হার্ড হার অথবা হিম সিং দ্য সং অথবা সিঙ্গিং দ্য সং। তুমি তাদেরকে কবিতাটি আবৃত্তি করতে শুনেছিলে, ইউ হার্ড দেম সিং না তো রিসাইট, ইউ হার্ড দেম রিসাইট দ্য পোয়েম অথবা ইউ হার্ড দেম রিসাইটিং দ্য পোয়েম। এই তো একবার যাচ্ছে একবার আসতেছে, মনে হয় নেটের ডিস্টার্ব। আচ্ছা, তারপর দেখেন
স্টপ ভার্বের পরে ভার্বটা আরেকটা ভার্ব আইএনজি, কিন্তু স্টার্টের পরে দুইটাই হয়, টু প্লাস ভার্ব হতে পারে অথবা ভার্বের সাথে আইএনজি হতে পারে, ঠিক আছে? শি, যেমন সীমা স্টার্টেড টু সিং অথবা শি স্টার্টেড সিঙ্গিং, সীমা গান Singing. গাওয়া শুরু করলো। স্টার্ট মানে বর্তমান, স্টার্টেড হচ্ছে অতীত। হ্যাঁ, অতীত। তারা লেখা শুরু করেছিল, দে স্টার্টেড টু রাইট অথবা দে স্টার্টেড রাইটিং, দুইটাই হতে পারে, হ্যাঁ। স্টার্টের পরে দুইটা, কিন্তু স্টপের পরে শুধু একটা। এইবার হচ্ছে হি কান বাট গো, হি কান্ট হেল্প গোয়িং, সে না গিয়ে পারে না। কেউ কোনো কাজ না করে পারে না, তার মানে তাকে করতে হয়, না করে পারে না। সেটার জন্য দুইটা স্ট্রাকচার যে কোনো একটা ব্যবহার করলে হয়। যদি কান্টের পরে বাট ব্যবহার করি তখন ভার্বের বেস ফর্ম, হেল্প ব্যবহার করলে ভার্বের সাথে ইংজি। হ্যাঁ, যেমন তারা আমার সাথে সাক্ষাৎ না করে পারে না, দে কান্ট বাট মিট মি অথবা দে কান্ট হেল্প মিটিং মি। সে মার্কেটে না গিয়ে পারেনি, অতীত করে পারেনি, তাহলে ক্যানের ফার্স্ট ফর্ম কুড, হি কুডন বাট গো টু মার্কেট অথবা হি কুডন হেল্প গোয়িং টু মার্কেট। তো এটা এই যে ভিন্ন ভিন্ন করে দিলাম, যদি বুঝলে যান মানে এগুলো ভালো করে কোনটা কিভাবে বুঝালাম ওই যে ভিডিওটা দিয়ে দেব, ওখান থেকে দেখে নিন, কারণ এগুলো অ্যাডভান্স লেসন এবং এখানে মানে অ্যাডভান্স হিসেবে শিখার অনেক জিনিস আছে, এক একটা স্ট্রাকচার। কারণ এই বাদে অন্য যেগুলো এত লেসন রয়েছে ওগুলো হচ্ছে গতানুগতিক এবং ওইগুলো ওই নিয়মে, এগুলো ওইগুলো হচ্ছে ভিন্ন বলে এগুলোকে আলাদা করে মানে গ্রামারও নাম আছে, এবং আমিও লেসন তৈরি করে দিয়েছি। এই স্ট্রাকচারগুলোকে ভালো করে দেখতে হবে। প্রথম হচ্ছে 1 থেকে 5, আবার হচ্ছে 1 থেকে 11 এগুলো। সো দ্যাটস আ লেসন, নাও ইউল স্টার্ট কনভারসেশন।